হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা। আজকে আমার আসলে মনটা একেবারেই ভালো নেই, খুবই মন খারাপ। যদিও এটা আমার ব্যক্তিগত বিষয় নয়, কিন্তু তারপরও বিষয়টার সাথে আমি কোনো না কোনোভাবে সম্পৃক্ত। আজকে বিকালে গিয়েছিলাম আমার কাজিনের ব্যবসা প্রতিষ্ঠানে। ওখান থেকে বেশ ফুরফুরে মনে আসছিলাম। তো আসার পথে আমি যখন এলাকায় ঢুকি, তখন আমি এই দোকানে চা খাই, আড্ডা দিই। সেখানে যখন ঢুকলাম, পরপর আমি 3টা নিউজ শুনলাম। এই 3টা নিউজ শোনার পর মানে আমার কি বলবো, আমার এত খারাপ লাগতে শুরু করলো। তার মধ্যে একটি নিউজ এতটা ভয়ঙ্কর, যেটা শুনলে আপনারা হয়তো বা আপনাদের আপনাদের আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনাদের গা শিউরে উঠবে। ব্যাপারটা এরকম আর কি। তো আসলে মানুষের জীবনে অনেকগুলো টার্মস থাকে। মানুষের বিপদ আপদ কত দিক থেকে যে আসতে পারে তার কোনো ইয়ত্তা নেই। তো কেউ হয়তো বা এই বিষয়টার জন্য দোষী না, বা তার তার জন্য তার শাস্তি হচ্ছে। অথবা কেউ দেখা যাচ্ছে যে বিনা কারণে সে একটা বিরাট অন্যায়ের শিকার হচ্ছে, তার সাথে একটা বড় ধরনের অন্যায় করা হচ্ছে। কেউ কিছু বলছে না, কেউ কারো কিছু বলেন নেই, বা তাদের সাথে ওই অন্যায়টাকে প্রতিবাদ করার মতো, প্রতিরোধ করার মতো ক্ষমতা হয়তো বা যারা অন্যায় শিকার হচ্ছে তাদের নেই। এই ক্ষেত্রে একটা বিশাল বৈষম্য আর কি। তো এইটা একটা বিষয়। যদিও বিষয়টা আমি বলিনি যে আমার নিজের সাথে সম্পৃক্ত না, কিন্তু একটা জিনিস চিন্তা করেন। আপনার একটা বন্ধু যার সাথে আপনি চলাফেরা করেন অনেক দিন থেকে, বছরখানেক বা 6 মাস 1 বছর, একসাথে চা খান, আড্ডা মারেন, গল্প গুজব করেন, একে অপরের খোঁজ খবর নেন, ভালো সম্পর্ক, মনের একটা সম্পর্ক থাকে। তাদের যদি কোনো বিপদ হয়, সেক্ষেত্রে আপনার কেমন লাগবে? আপনি নিশ্চয়ই, আপনার কাছে ভালো লাগবে না এবং আপনার মনটা খুব ব্যথিত থাকবে। আমার আজকে সেরকম ব্যথিত। তো আমি আসলে আমার বিশেষ করে 2টা ব্যক্তির সাথে আমি চলাফেরা করি। তার মধ্যে একজন, সে আমার বেশ জুনিয়র। তো তার সাথে বন্ধুর মতো চলাফেরা করা হয়। সে একটা চাকরিজীবী মানুষ। সে এর আগে একবার ট্রাপে পড়লো। পড়ার পর সে ওখান থেকে অনেক 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 কষ্ট করে টাকা পয়সা খরচ করে উদ্ধার পেলো। পাওয়ার পর সে আবার নতুন করে ট্রাপে পড়তে যাচ্ছে। ওই জিনিসটা এই সে 2টা 3টা জায়গা থেকে কাভার করে আসার পর সে আরেকটি জায়গায় আবারও সে মামলা মোকদ্দমার সম্মুখীন হচ্ছে, এবং আরও জটিল অবস্থাও নিতে পারে। সে চাকরি করে, তার পরিবার আছে, বাবা মা আছে, ভাই আছে, তাদেরকে তাদের ভরণ পোষণ সেই করে। তো তার ক্ষেত্রে এরকম যদি সে আটকে যায়, বা তার যদি সেরকম আবার মানে এরকম একটা ঘটনা ঘটে যায়, তার চাকরিটা তার থাকবে না। তো সেক্ষেত্রে তার পরিবার পরিজন একটা বিরাট রকমের বিপদেই পড়বে, কারণ এই শহরে থাকতে বলে প্রত্যেকটা মিনিট টাকা দরকার মানুষের। তারা না হয় একটা বিরাট অসুবিধায় পড়বে, আমার আমার কাছে যেটা মনে হচ্ছে। এটা একটা অন্যতম বিষয়। আমার খবরটা শোনার পর আমি এর আগে জানতাম যে সে ওই সমস্যা থেকে মুক্তি অলরেডি হয়ে গেছে। তাকে যে কোনো কারণে তার শত্রুপক্ষ তাকে ফাঁসিয়েছে আর কি। তো তারপরও আবার তাকে অন্যভাবে ভাসানোর চেষ্টা করা হচ্ছে। মানে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, সে একটা ভালো চাকরি করে, তার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। তার সামনে তার বিদেশে একটা ট্যুরের অফার আসছে, সেটাও শেষ হয়ে যাবে, এবং তার চাকরিটা চলে যাবে। আর তার ফ্যামিলি একেবারে অনেক অনেক বিপদের মধ্যেই পড়বে। তাদের মানে আর কোনো উপায় থাকবে না। সে একমাত্র পরিবারের বড় ছেলে এবং উপার্জনক্ষম ব্যক্তি, একমাত্র সে। সেই মানুষটা যদি আটকে যায়, 1 বছর 6 মাস যদি কোনো কাজ করতে না পারে, বা তাকে যদি জেলে পোড়া হয়, সেক্ষেত্রে তার অবস্থা কী হয়, তার পরিবারের অবস্থা কী হয়। তো এই বিষয়গুলো হচ্ছে আর কি। তার জন্য আমার তো মনটা খারাপ। এরপরে আমি যে খবরটা শুনলাম, সেটা একেবারে ভয়ঙ্কর একটা খবর। খবরটা শোনার পর আমার মনে হাঁটু শিরশির করছিল, আমার হাতে পায়ে শক্তি পাচ্ছি না, এখনও পাচ্ছি না। আমি নিজেও অনিরাপদ ফিল করছি। আসলে আমাদের চারপাশটা, সমাজটা প্রতিনিয়ত বদলে যাচ্ছে। প্রতিদিন সব কিছু বদলে যায়, নতুন নতুন ঘটনা ঘটে, প্রতিদিন সব কিছু চেঞ্জ হয়, মানুষের নতুন নতুন বিপদ আসে, নতুন নতুন সুবিধাও আসে। কিন্তু আমরা ওই সুবিধাগুলোর কাছে যেতে পারি না, আমাদের জন্য শুধু বিপদই অপেক্ষা করে। আপনি চিন্তা করে ধরুন, যার সাথে আপনি চা খেয়েছেন গতকাল, যার সাথে মনে করুন মোটামুটি 1 বছর থেকে মেশেন, ভাই ব্রাদার বন্ধু বান্ধবের মতো, গতকালকেও তার সাথে আপনি চা খেয়েছেন, আড্ডা বেড়েছেন, তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। সেই ব্যক্তিটা যদি আজকে শুনেন সে কিডন্যাপ হয়েছে, অপহরণ হয়েছে, আপনি কি খবরটা শোনার পর আপনার কেমন লাগবে? আপনি খবরটা সহ্য করতে পারবেন? পারবেন না। আমিও সহ্য করতে পারছি না। হ্যাঁ, আমার এক বন্ধু মানুষ, সে আমার বয়স এখন 1 বছর 1-1.5 বছরের বড়ই হবে, ভাই করে বলি। কালকে তার সাথে আমি চা খেলাম, আড্ডা মারলাম, এবং প্রতি সপ্তাহে 2-3 দিন আমরা মিট করি। আমি তাকে ফোন দিই অথবা সে আমাকে ফোন দেয়, ফোন দিয়ে আমরা একসাথে চা খেয়ে গল্প গুজব করি, আড্ডা মারি। একটা সহজ সরল মানুষ, ছোটোখাটো একটা চাকরি করে ওটা দিয়ে তার সংসার চলে। সে বোনের বাসায় থাকে, তার দেশে তার ফ্যামিলি, তার 3টা বাচ্চা।
তার ছোটো ছোটো শিশু 3টা বাচ্চা, একটা মেয়ে, এবং তার সর্বশেষ বাচ্চাটার বয়স মানে 3 থেকে 4 মাস। তো এই লোকটা যদি নাই হয়ে যায়, তাকে যদি কেউ তুলে নিয়ে যায় বা অপহরণ করে, এই জিনিসটা কি আপনার আপনার কাছে কেমন লাগবে? আপনি চিন্তা করে দেখুন। আমি আজকে আমার কথা বলতে ইচ্ছে করছে না, আমি বাসায় আমি যদিও ভালো একটা মুড নিয়ে আমি আমার কাজিনের কাছ থেকে আসলাম, কিন্তু এটা শোনার পর আমার আর কিচ্ছু ভালো লাগছে না। আমার তো মনে হচ্ছে এখন আমার মানে কথা বলতে আমার চোখ দিয়ে পানি চলে আসবে, এরকম ইমোশনাল লাগছে না। আমার কিছুই ভালো লাগছে না। আমি আজকে ক্যামেরা অন করলাম না, আমি আরও ভালো করে করতে পারতাম, সেটাও করতে ইচ্ছে করতেছে না। আমার কাছে ভালো লাগছে না বিষয়টা, আমি মেনে নিতে পারছি না। আমি আমি জানি না আমার কর্তব্য কী এখানে, আর আমার এমন কোনো পাওয়ারও নেই যে যেটা দিয়ে আমি তার জন্য অনেক কিছু করতে পারি, সেটাও নেই। কিন্তু কিন্তু তার জন্য আমি যেটা করতে পারি সেটা চুপ আল্লাহর কাছে দোয়া করতে পারি। সৃষ্টিকর্তা, তুমি যদি একজন থেকে থাকো, তবে যাদের সাথে অন্যায় হচ্ছে তাদেরকে দ্রুত তুমি ফিরিয়ে দাও বা তাদেরকে মুক্ত করো, এবং যারা এই অন্যায়টা করছে তাদের দ্রুত শাস্তির ব্যবস্থা করো। তোমার তুমি যদি সত্যি হয়ে থাকো, তবে এই অন্যায়গুলো হতে দিও না। কারণ এই একটা অন্যায় হলে তার সাথে তার পরিবার জড়িত, তার শিশু সন্তানরা জড়িত। তাদের শিশু সন্তানদের তুমি এরকম কোনো ধরনের বিপদে ফেলো না, তাদের পরিবারকে বিপদে ফেলো না। এটা যেন না হয়, এই অন্যায়টা যেন তার সাথে না করা হয়, এটা আমার সৃষ্টিকর্তার কাছে আমার জোর দাবি। এমন ঘটনা তো আমার জীবনে ঘটতে পারে, আমার আত্মীয়র জীবনে ঘটতে পারে, আমার পরিবারের কারোর জীবনে ঘটতে পারে। আমরা কেউই নিরাপদ না, কেউই আমাদের নিরাপত্তা নেই। আমি এখন আমি যার কথা বলছি, আমি তার নাম বলছি না। উনি খুব সাধারণ একটা মানুষ, কোনো রাজনীতির সাথেও খুব বেশি জড়িত না। দিন খেটে দিন খাওয়া মানুষ, কোনো স্বাদ পাচ্ছে নেই। সারাদিন কাজ করে বাসে বিকালে সন্ধ্যার সময় আমাদের সাথে দেখা, আড্ডা মারি, আমরা গল্প গুজব করি, চাটা খাই, এইটুকুই। সকালবেলা সে তার অফিস যায়, ছোটোখাটো একটা চাকরি করে। সে এমন কোনো কোটিপতিও না, এমন কোনো পাওয়ারফুল কোনো ব্যক্তিও না, সে কিডন্যাপের শিকার হয়েছে। তার কাছে যদি অনেক টাকাও চাওয়া হয়, তার পক্ষে এই টাকা দেওয়া সম্ভব না, আমি যতটুকু জানি। তাহলে কি তার মুক্তিটা কীভাবে হবে? তাকে কে কী করবে? আমি জানি না এটা আইনগতভাবে মোকাবেলা করা হচ্ছে কিনা, কিন্তু আমার মনে হয় তার পরিবারের লোকজন আইনগতভাবে এটা মোকাবেলা করতে যাবে, কারণ এটা বিষয় ঝামেলা সাপেক্ষ। উল্টা তাদের একটা হারানোর ভয় থাকতে পারে। তো এটার জন্য আমি খুবই আপসেট, খুব খারাপ লাগছে আমার। আপনারা দোয়া করবেন, আপনারা যারা আমার ব্লগ দেখছেন, আপনারা জানেন তো আমার আজকের ব্লগ পার্ট 101 পার্ট চলছে। আজকে 11 তারিখ, আর বাংলা তারিখটা একটু বলে নিই তারিখটা, কারণ তারিখটা এমন একটা বিষয় যে তারিখের সাথে আমাদের অনেক কিছু জড়িত। আচ্ছা, এগুলো পরে আসছে, বাংলা নিউজে যাই। আজকে 28 চৈত্র 1423, 11 এপ্রিল 2017, আর 13ই রজব 1438। সামনে বৈশাখ আসছে। এখন উনি যদি এর মধ্যে যদি ফ্রি না হন, সেক্ষেত্রে তো আমরা বৈশাখটা কতটুকু করতে পারবো জানি না, কারণ মনে একটা ব্যথা নিয়ে আসলে কোনো আনন্দ হয় না। তার জন্য আমি খুবই ব্যথিত, আমার হৃদয়টা কাঁপছে তার জন্য। তাকে অবশ্যই ভালোবাসি, তার প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, সম্মান আছে, তার পরিবারের প্রতি সহানুভূতি আছে। সৃষ্টিকর্তার কাছে বলবো, সৃষ্টিকর্তা তুমি তাকে দ্রুত ফিরিয়ে আনো আমাদের কাছে, এটাই কারণ। আপনারা তার জন্য দোয়া করবেন। চলে একটু টুকটাক নিউজে যাই। আজকে সাকিব যেটা বলেছে, অপু অফকোর্স আমার ওয়াইফ সাকিব খান সব তার স্ত্রী অপু বিশ্বাস স্বীকার করে নিয়েছে। আজকে অনেক টপিক ছিল, কথা বলবো না, এগুলো নিয়ে ভালো লাগছে না। এটা ছিল বাংলা নিউজে। প্রথম আলোতে একটু দেখে নেই কী আছে। কওমি সর্বোচ্চ স্তরকে স্নাতকোত্তর মর্যাদার ঘোষণা প্রধানমন্ত্রী। কওমি মাদ্রাসার সার্টিফিকেট, মানে এটাকে বৈধকরণ বা সার্টিফিকেট দেওয়া, স্বীকৃতি দেওয়ার একটা আন্দোলন চলছিল। তো সর্বোচ্চ যেটা পার্ট, সেটাকে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পর্যায়ের সম্মান তাকে দেওয়া হচ্ছে। সাকিব ফিরেছেন অপুর কাছে, আমি জানতাম সাকিব ফিরবেই, এটা বলেছে অপু। 15 বছর ধরে আদালতে হাজিরা দিচ্ছেন বৃদ্ধ রাবিয়া। গরিবদের হাজিরাই দিতে হবে, কিছু করার নেই। সন্ত্রাসী বিএনপিকে নিয়ে সমাবেশ করছেন মহিউদ্দিন চৌধুরী। লালদিঘির মিটিংয়ে গুলি করেছিলেন নাসির, অভিযোগ মহিউদ্দিনের। সুপার শপের ফ্রিজে 12 ফুট অজগর, মাই গড! চিন্তা করা যায়, এটা তো পড়াই দরকার। দেখি এটা আমার বের করা আছে নাকি। সুপার শপ, এটা কোথায় ঘটনা? খাবারের দিকে ফ্রিজগুলোর মস্ত বড় অজগর কুণ্ডলি বাকি বসে আছে। সুপার শপের মধ্যে কীভাবে এটা ঢুকলো? দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সুপার শপে এই জিনিসটা পাওয়া গিয়েছে। সুপার শপের ফ্রিজের মধ্যে একটা 12 ফিট বড় অজগর ঢুকে আছে। এটা একটা অদ্ভুত একটা জিনিস। শেখ হাসিনা কি বলেছেন দেখি, এখানে আসে কিনা।
কওমি মাদ্রাসা নিয়ে বেশিরভাগ নিউজ আজকে বিবিসি বাংলা কি আছে সেটা একটু দেখবো। সুপ্রিম কোর্ট চত্বরে ভাস্কর্যের অপসারণ চালু শেখ হাসিনা। হ্যাঁ, সুপ্রিম কোর্ট চত্বরে একটা একটা নারী মূর্তি স্থাপন করা হয়েছে। তো এখানে বিচারক বা যারা বাংলাদেশের তথাকথিত প্রগতিশীল তারা দাবি করে যে এটা গ্রিক দেবী কার জন্য একটা মূর্তি, ওটাকে আবার শাড়ি পরানো হয়েছে, গ্রিক দেবীর মূর্তিকে শাড়ি পরানো হয়েছে, কি অদ্ভুত। তো মূর্তি কিন্তু আমাদের বাংলাদেশের সংস্কৃতি বা ইতিহাস ঐতিহ্যের সাথে কোনোভাবেই যায় না যে আমাদের বিচার কি বলবো ইয়ার সামনে একটা মূর্তি থাকবে আর সেটা একটা বিচারের প্রতীক হবে, তাকে গ্রিক দেবীকে শাড়ি পরানো হয়েছে। হাস্যকর একটা ব্যাপার আর কি। যারা করেছে তারা এখানে অনেকগুলো বিষয় থাকে, তারা কি মনে করে করেছে জানি না। শেখ হাসিনা যেহেতু চাচ্ছেন না, সেক্ষেত্রে হয়তো এটা অপসারণ হতে পারে, যেটা নিয়ে অনেকদিন থেকে হেফাজত ইসলাম বা বিভিন্ন ইসলাম ভিত্তিক দলগুলো আন্দোলন করে আসছিল, হয়তো তাদের আন্দোলনটা এখন সফল হবে আর কি। তো এই ছিল আজকের টপিকস। আজকে একটু এক নজরে উইকিপিডিয়া কার কার জন্মদিন: আলেকজান্দ্রিয়া আমব্রোসিও, জেরেমি ক্লার্কসন, এরিনা ম্যানো, এটার জন্মদিন আজকে ছিল। আর উইকিপিডিয়া দেখি বাংলা পার্টটাতে যদি আসতে পারি সেক্ষেত্রে বলতে পারবো, কিন্তু বাংলা পার্ট আসা নিয়ে একটু ঝামেলা হয়, আমি জানি না এটা কেন ঝামেলা, কালকেও ঝামেলা হয়েছে। আর এগুলো কাজ করে না জায়গা সময় মতো, এটা একটা সমস্যা হয়ে যায়। তো আপনারা যেটা করবেন, আমার বন্ধুর জন্য দোয়া করবেন। আজকে 1900 ঘটনার মধ্যে আজকে আইনস্টাইন তার আপেক্ষিক তত্ত্বের থিওরি অফ রিলেটিভিটি প্রকাশ করেন আজকে 1905 সালে। আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠিত হয় এলো 1919। অ্যাপোলো 13 উৎক্ষেপণ করা হয় 1970-71। স্বাধীন বাংলাদেশের সরকার গঠিত। আজকে দিনে স্বাধীন বাংলা সরকার গঠিত হয়েছিল 1971। তাজউদ্দিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন আজকে। জন্ম 1825। ফার্ডিনান্ড লাসালে একজন জার্মান বিচারক দার্শনিক। আর অ্যান্ড্রু ওয়েলস ইংরেজ গণিতবিদ 1953। মৃত্যু 1895। ইউলিউস লোটোমাইয়ার জার্মান রসায়নবিদ। আজকে আর উল্লেখযোগ্য কোনো ঘটনা নেই। দেখলেন রফিক ভিডিও ডায়েরির আজকে পার্ট 101। আশা করি সবাই ভালো আছেন, ভালো রাখবেন, আমার বন্ধুর জন্য দোয়া করবেন, সেই জন্য খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসে, তার সাথে যেন আমার কোনো অন্যায় আচরণ না হয়। আমি জানি না আমার বন্ধু কী অবস্থায় আছে, তাকে কী অবস্থায় রাখা হচ্ছে। কিডন্যাপ করার পর তাকে খুব ভালো অবস্থা রাখছে এমনটা আশা করছি না। জানি না তার পরিবারের অবস্থা কেমন, তার শিশু সন্তানদের অবস্থা কেমন, তার স্ত্রীর অবস্থা কেমন। আমি এখন চেষ্টা করবো খোঁজ নেওয়ার জন্য। আর যদি আপনারা কোনো দেখেন যে আমি আর ব্লগ করছি না, মনে করবেন আমার সাথে এমন কোনো কিছু হয়েছে, আমাদের কাছে দোয়া করবেন, এইটুকু আপনাদের কাছে বলার। জাস্ট আপনারা আমার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন। আর যদি আমি সুস্থ থাকি, ভালো থাকি, অবশ্যই আপনাদের সামনে আবার আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। কালকে যদি সব ঠিকঠাক থাকে, আল্লাহ যদি ভালো রাখে, কালকে আবার দেখা হবে।